আসসালামু আলাইকুম সবাইকে। পরিমিতির আরও একটি লেকচারে তোমাদের সবকে স্বাগতম। আমরা আমাদের এই লেকচারটিতে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন পরিমাপ অর্থাৎ বৃত্তের দৈর্ঘ্য, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাংশের দৈর্ঘ্য এবং বৃত্তাংশের ক্ষেত্রফল নিয়ে মূলত জানব। আমরা প্রথমেই বৃত্তের সংজ্ঞা দিয়ে শুরু করব। বৃত্তের সংজ্ঞা কী ছিল? কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা পাওয়া যায় তাকে কিন্তু আমরা বৃত্ত বলে থাকি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব থাকবে সেই দূরত্বকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি এবং ব্যাসার্ধকে সাধারণত আমরা আর দ্বারা চিহ্নিত করে থাকি। বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলে। ব্যাসকে সাধারণত আমরা ডি দ্বারা চিহ্নিত করে থাকি এবং ব্যাস যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ, অতএব ডি সমান আমরা লিখতে পারবো 2r। এরপরে আমরা বৃত্তের পরিধি সম্পর্কে জানব। কোনো একটি বৃত্তের দৈর্ঘ্যের অংশকে অর্থাৎ কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যে দূরত্ব আমরা অতিক্রম করি বক্ররেখা বরাবর সেই দৈর্ঘ্যকেই আমরা বলবো বৃত্তের পরিধি। এবং বৃত্তের পরিধিকে সাধারণত আমরা এস অথবা সি দ্বারা প্রকাশ করে থাকি। বৃত্তের পরিধি সমান সমান 2πr। এছাড়া বৃত্তের ক্ষেত্রফল সমান, তোমরা সকলে জানো বৃত্তের ক্ষেত্রফলকে যদি আমরা এ দ্বারা চিহ্নিত করে থাকি তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। এই কয়টি বিষয় অর্থাৎ বেসিক কিন্তু আমাদের খুবই দরকার হবে। সো এই বেসিক থেকেই আমরা আমাদের টাইপ 1-এর প্রথম ম্যাথটি করে ফেলবো। আমাদের টাইপ 1-এ প্রথম ম্যাথটি বলতেছে কোনো একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি নির্ণয় করো। অর্থাৎ আমাকে যেটা দেওয়া আছে, কোনো বৃত্তের ব্যাস দেওয়া আছে বৃত্তের ব্যাসকে আমরা কী দ্বারা চিহ্নিত করি? ডি দ্বারা চিহ্নিত করে থাকি। তাহলে ডি সমান 26 সেন্টিমিটার। অতএব আমি কিন্তু লিখতে পারবো আর কি হবে? আর কিন্তু হবে ডি এর অর্ধেক অর্থাৎ 26/2 সেন্টিমিটার অর্থাৎ 13 সেন্টিমিটার। এখন আমাকে বের করতে বলছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধিকে যদি আমি এস দ্বারা চিহ্নিত করে থাকি তাহলে বৃত্তের পরিধি সমান কিন্তু আমরা জানি 2πr। অতএব 2πr। এখন জাস্ট আমরা আর এর মানটা বসাই দিব এবং পাই সমান কিন্তু আমরা জানি 3.1416 এবং আর এর মান পেয়েছি আমরা 13। এখন জাস্ট আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেব। আমরা যদি ক্যালকুলেট করে দিই তাহলে আমরা যে মানটি পাবো 81.06 সেন্টিমিটার এবং এখানে তুমি ইচ্ছা করলে প্রায় লিখে দিতে পারো, যেহেতু আমাদের দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসতেছে। সো তুমি যদি দুইটা সংখ্যা নিছো সেখানে প্রায় লিখে দিতে পারো। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। এর পরবর্তী অঙ্কে বলতেছে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো। অর্থাৎ তোমাকে বলতেছে কোনো একটা বৃত্তের ব্যাস এবং তার পরিধি এই দুইটার যে পার্থক্য অর্থাৎ বিয়োগফল সেটা তোমাকে দেওয়া হচ্ছে 90 সেন্টিমিটার বা 90 সেন্টিমিটার। তোমাকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলতেছে। আমরা প্রথমে যে কাজটি করব, ধরি ব্যাসার্ধ আর সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সেন্টিমিটার। এখন আমরা কিন্তু জানি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হয় 2r অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা ব্যাস বলি এবং পরিধি হয় 2πr। এবং এই যে 2πr অর্থাৎ পরিধি এবং ব্যাস অর্থাৎ 2r এর পার্থক্য কিন্তু দেওয়া আছে আমাকে 90 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা লিখতে পারি প্রশ্ন মতে 2πr - 2r সমান 90 সেন্টিমিটার। এখন আমার যে মানটা লাগবে ব্যাস লাগবে অর্থাৎ আর। সো আমি যদি এখান থেকে আর যদি কমন নেই তাহলে যেটা লিখতে পারি 2π - 2 সমান 90। অতএব আর সমান আমরা যেটা লিখতে পারবো 90/2π - 2। এবং এখানে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পেয়ে যাব 21.01 সেন্টিমিটার প্রায়। এখন এখানে আমাকে একটা কথা বলতে পারো, ভাইয়া আমাকে তো বলছে ব্যাস ও পরিধির পার্থক্য, সো আপনি 2r - 2πr এইটা না লিখে 2πrকে কেন আগে লিখছেন? দেখো কোনো একটি বৃত্তের পরিধির থেকে ব্যাস কখনোই বড় হতে পারে না, অবশ্যই ব্যাস পরিধিটি বড় হবে। দ্যাটস আমি 2πr - 2r লিখেছি। আমাদের পরবর্তী অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ ধরনের রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এসেই থাকে। আমাদের প্রশ্নটি আমাদের বলতেছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার।
মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে এবং আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলতেছে। অর্থাৎ তোমার কাছে এই যে আমি যে লাল কলম দিয়ে যে বৃত্তটা আঁকছি, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ। সো এই যে বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের ব্যাস আমাকে দেওয়া আছে 124 মিটার এবং এই মাঠের যে সীমানা অর্থাৎ এই যে যেই বক্ররেখাটা যে পথ দেখেছে এটাই হচ্ছে তার সীমানা। সেই সীমানা থেকে 6 মিটার চওড়া, অর্থাৎ যে নীল কালি দিয়ে আমি যে দাগটা দিচ্ছি এটা হবে তার চওড়া 6 মিটার। 6 মিটার চওড়া একটি রাস্তা আছে, আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলতেছে। আমরা প্রথমে যে কাজটি করব, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার। অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমি আর সমান যেটা লিখতে পারবো 124/2 অর্থাৎ 62 মিটার। তাহলে আমাদের যে বৃত্তাকার মাঠ সেই মাঠের ব্যাসার্ধ কত হবে? 62 মিটার। এখন যদি আমাদের বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 62 মিটার হয় তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কি হবে? দেখো এখান থেকে অর্থাৎ কেন্দ্র থেকে এই যে বৃত্তাকার মাঠ এতটুকু হচ্ছে 62 মিটার এবং যখন তুমি রাস্তা সহ নিবা তখন ব্যাসার্ধ কিন্তু পুরোটা হয়ে যাবে। আর ব্যাসার্ধ যখন পুরোটা হয়ে যাবে তখন 62 + 6 তাহলে কত হয়? 68 মিটার। তাহলে আমরা লিখতে পারবো অতএব রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সেটা হবে কত আমাদের? 62 + 6 অর্থাৎ 68 মিটার। এখন কিন্তু আমরা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন আমরা চাইলেই কিন্তু বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সেটা কত হবে আমাদের? πr²। তাহলে পাই এবং আর এর মান, আর আমাকে এটা কত? 62 অর্থাৎ 62 স্কোয়ার এবং অবশ্যই বর্গ মিটার। তোমরা জানো ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়। আবার রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল তখন কি হবে? πr²। দেখো আমি রাস্তা সহ বলবো তখন আমাদের ব্যাসার্ধটা কত হয়ে যাবে? 68 হয়ে যাবে। তাহলে পাই × 68² বর্গ মিটার। এখন তুমি যেটা পাইলা এই রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে এই নীল কালিতে যে বৃত্তটা আঁকছি এই পুরাটার ভিতরের জায়গা এবং বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল মানে যে লাল কালার দিয়ে যে বৃত্তটা আঁকছি এর ভিতরে যে জায়গাটা। রাস্তার ক্ষেত্রফল কোনটুকু? এই যে এই এরিয়াটুকু এগুলো হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। সো রাস্তার ক্ষেত্রফলটা আমি কিভাবে পেতে পারি? এই বড় যে বৃত্তটা দেখতেছো সেটার ক্ষেত্রফল থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফল আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। অতএব রাস্তার ক্ষেত্রফল আমরা কি করব? বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব, অর্থাৎ পাই × 68² মাইনাস পাই × 62² এবং অবশ্যই আমাদের বর্গ মিটার। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন যদি করে দাও তাহলে তুমি যে মানটি পাবা সেটা হচ্ছে গিয়ে 202450 × 44 বর্গ মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল। আমাদের টাইপ 1-এর চতুর্থ ম্যাথ কিন্তু ঠিক আমাদের টাইপ 1-এর 3 নম্বর ম্যাথের মতোই। অর্থাৎ এখানে আমাদের বলতেছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, পার্কের সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বের করো। অর্থাৎ ঠিক আগে যে অঙ্কটা করছি এবং এই অঙ্ক একদম হুবহু এক। তো তুমি নিজ দেখতে কিন্তু এই ম্যাথটি করে নিবে। আমাদের পরবর্তী ম্যাথে বলতেছে একটি বৃত্তাকার চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে ঠিক কতবার ঘুরবে? অর্থাৎ এখানে তোমাকে যেটা দেওয়া আছে কোন একটি বৃত্তাকার চাকার ব্যাস তোমাকে দেওয়া আছে 4.5 মিটার, অর্থাৎ তোমাকে দেওয়া আছে ব্যাসকে আমরা সাধারণত কি দ্বারা চিহ্নিত করে থাকি? আমরা কিন্তু ব্যাসকে সাধারণত ডি দ্বারা চিহ্নিত করে থাকি এবং এটি তোমাকে দেওয়া আছে 4.5 মিটার। অতএব ব্যাসার্ধটা কী হবে? আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারি। ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ 4.5/2 অর্থাৎ 2.25 মিটার। এখন আমাকে বলতে চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে ঠিক কতবার ঘুরবে? একটি কথা সবসময় মনে রাখবা, কোনো একটি বৃত্তাকার বস্তু বা বৃত্তাকার চাকা একবার ঘুরে সর্বোচ্চ তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে পারে। আমি কথাটা আরও একবার বলি, কোনো একটি বৃত্তাকার বস্তু অথবা কোনো একটি বৃত্তাকার চাকা একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তার
পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। বিষয়টা আরও একটু তোমাকে ক্লিয়ার করি। ধরো তুমি এখান থেকে, আমি তোমাকে বললাম তুমি এখান থেকে 100 মিটার যাও, এখন তুমি লাফায় লাফায় যাবে এবং প্রতিবার তুমি ধরো সর্বোচ্চ 10 মিনিট তুমি লাফাইতে পারো। তো তুমি কতবারে যাবা? এখন তাহলে একবারে তুমি যাইতে পারো কত? 10 মিটার। সো দেখো তার মানে কি, তুমি প্রতিবার সেই 10 মিটার করেই যাবা, তাহলে তোমার কি 10 বারে তুমি 100 মিটার যাবা। ঠিক তেমনি যে তুমি এখানে প্রতিবার ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো, তুমি ঠিক যতটুকু লাভ দিচ্ছ, অর্থাৎ 10 মিটার লাভ দিচ্ছ। সিমিলারলি কোনো একটি বৃত্তাকার চাকা কিন্তু তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই যে দূরত্ব অতিক্রম করতে তাকে কতবার ঘুরতে হবে, সোজা কথায়, বা কতবার ঘুরতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে দেখবো, আমরা লিখবো যে ধরি n সংখ্যক বার ঘুরে চাকাটি 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা এখন প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে দেখো, একবার যদি ঘুরে তাহলে সে কতটুকু যাবে? 2πr যাবে, অর্থাৎ তার পরিধি সমান, আমরা তো পরিধি জানি 2πr পরিধি। এখন একবার গেলে হচ্ছে গিয়ে পরিধি সমান যাবে। তাহলে আমি যদি n বার ঘুরি, অর্থাৎ আমি n দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কতটুকু দূরত্ব যাব? দেখো n সংখ্যকবার যদি ঘুরি তাহলে আমি 360 মিটার অতিক্রম করব। তাহলে n × 2 এর সমান কি হবে আমাদের? 360। আমার যেটা দরকার n এর ভ্যালুটাই কিন্তু আমার দরকার। অতএব n সমান হবে আমাদের 360/2πr, অর্থাৎ 360/2 × 3.1416 ইন্টু আর এর ভ্যালু কিন্তু তুমি আগে বের করে নিয়েছো, সেটা হচ্ছে গিয়ে 2.25। অর্থাৎ তুমি এখানে যে মানটা পাবা 25.46 প্রায়। এখানে তুমি যে কাজটি করবে সেটা এই চিহ্ন দিয়ে তুমি 26 বার লিখে দিবে। এখানে সবসময় মনে রাখবা 25 বার ঘুরে কিন্তু তুমি এক্স্যাক্টলি 360 মিটার যেতে পারো নাই, অর্থাৎ তোমাকে যে 0.46 এই অংশটুকু কিন্তু যাইতে হবে আর কিছু, এইটুকুর জন্য কিন্তু আমাকে সেই আলটিমেটলি আরও একবার বেশি ঘুরতে হবে। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের 26 বার ঘুরতে হবে। সো আমি 26 বার ঘুরে 360 মিটার পথ অতিক্রম করতে পারবো। আমাদের পরবর্তী ম্যাথটি, অর্থাৎ 6 নম্বর ম্যাথটি কিন্তু হুবহু 5 নম্বর ম্যাথের মতোই। আমাদের 6 নম্বর ম্যাথে বলতেছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাপাকে কতবার বেশি ঘুরবে? দেখো আমাদের দুইটা চাকায় কতটুকু যাবে? 88 সেন্টিমিটার যাবে, কিন্তু সামনের চাকাটা অবশ্যই এই 88 সেন্টিমিটার যাইতে বেশিবার ঘুরবে। কেন বেশিবার ঘুরবে? সামনের চাকার ব্যাসটা কিন্তু কম, অর্থাৎ ব্যাসার্ধ কম হয়ে যাবে। সো এটাকে যখন ব্যাসার্ধ ছোট হয়ে যাবে তখন কিন্তু ওই ছোট ব্যাসার্ধ নিয়ে 88 পথ অতিক্রম করতে কিন্তু তার অবশ্যই বেশিবার ঘুরতে হবে। সো ঠিক কতবার বেশি ঘুরতে হবে পেছনের চাকা অপেক্ষা সেটা তোমাকে বের করতে বলতেছে। এই অঙ্কটি তুমি হুবহু 5 নম্বর ম্যাথের মতোই করে ফেলবে। কিভাবে করবে? প্রথমে তুমি সামনের চাকার ব্যাস দেওয়া আছে, তুমি ব্যাসার্ধ বের করে ঠিক কতবার ঘুরছে সামনের চাকা সেটা তুমি বের করবা, এবং পরবর্তী তুমি পিছনের চাকা 88 সেন্টিমিটার পথ যেতে কতটুকু ঘুরছে সেটা তুমি বের করবা। দেন দুইটা বিয়োগ করে দিলেই কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কে বলতেছে 211 মিটার 20 সেন্টিমিটার থেকে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরে চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর বের করতে বলতেছে। অর্থাৎ আমাদের যে চাকাটা দূরত্ব অতিক্রম করবে সেটা কিন্তু আমাদের 211 মিটার 20 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে, এখানে 211 মিটার 20 সেন্টিমিটার। এইটাকে কিন্তু তুমি এইভাবে রাখতে পারবে না, তোমাকে আইদার সম্পূর্ণটাই মিটারে নিতে হবে অথবা সম্পূর্ণটাই তোমাকে সেন্টিমিটারে নিতে হবে। আমি সম্পূর্ণটাই সেন্টিমিটারে নিচ্ছি, অর্থাৎ এখানে আমি সেন্টিমিটার যদি নেই তাহলে মিটারকে আমি 100 দ্বারা গুণ করে দেব +20, অর্থাৎ আমি যেটা পেয়ে যাব 21,100 + 20, অর্থাৎ আমি যেটা পেয়ে যাব 21,120 এত সেন্টিমিটার। ওকে, সো এই এত সেন্টিমিটার পথ তোমাকে অতিক্রম করতে হবে। এখন এই যে পথ অতিক্রম করতে একটি চাকা 32 বার ঘুরছে, আরও একটি চাকা 48 বার ঘুরছে। এখন একটু আগে খেয়াল করে দেখো, আমরা বলতেছিলাম যে কোনো একটি চাকা ঠিক তার পরিধি সমান অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আমি কি বলতে পারি এখানে প্রথম চাকা
ক্ষেত্রে n ইন্টু 2πr, n মানে কত আমাদের এখানে প্রথম জায়গার ক্ষেত্রে আমরা ধরলাম 32, তাহলে 32 ইন্টু 2πr, অর্থাৎ একবার যদি ঘুরে 2πr তাহলে 32 বার ঘুরে ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এই যে 21120 চিহ্ন দূরত্ব অতিক্রম করছে। সো এটা লিখতে পারবো আমরা 21120। অতএব এখান থেকে আমি কিন্তু আর এর ভ্যালুটা বের করে নিতে পারবো। তাহলে সেটা হবে 21120 ভাগ 2π ইন্টু 32। সো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আর এর মানটা আমি পেয়ে যাব, এবং আর এর মানটা আমি যথারীতি পেয়ে যাব 105.04 সেন্টিমিটার। এবার দ্বিতীয় চাকার ক্ষেত্রে সিমিলারলি আমরা বের করে ফেলবো। দ্বিতীয় চাকা ঠিক কতবার ঘুরছে, 48 বার ঘুরছে, অর্থাৎ 48 ইন্টু 2πr প্রাইম দিলাম। এখন এই টাকাটাও দ্বিতীয় চাকাটাও কিন্তু একবার ঘুরে কি 2πr প্রাইম দূরত্ব অতিক্রম করবে। সো 48 বার যখন সে ঘুরবে তখন কিন্তু সেই যে এই দূরত্বটুকু অর্থাৎ 21120 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এখানে আমরা লিখে দেবো 221,120। অতএব আর প্রাইম হবে আমাদের 21,120 ভাগ 2π ইন্টু 48, এবং তুমি ক্যালকুলেশন করলে যে মানটি পেয়ে যাবে 70.03 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম যে চাকাটা তার ব্যাসার্ধ আমরা বের করলাম 105.04 সেন্টিমিটার, এবং দ্বিতীয় চাকার ব্যাসার্ধ আমরা বের করলাম 70.03 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধের অন্তর মানে কি, দুইটা ব্যাসার্ধ বিয়োগ করে দাও। প্রথমটার ব্যাসার্ধ কত আমাদের, প্রথমটার ব্যাসার্ধ পেয়েছি আমরা 105.04 মাইনাস এটা পেয়েছি কত আমরা 70.03। তো তুমি অলমোস্ট 35.01 সেন্টিমিটার, অর্থাৎ এইটাই কিন্তু আমাদের ব্যাসার্ধের অন্তর। আমাদের পরবর্তী ম্যাথ আমাদের বলতেছে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া বৃত্তাকার মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। অর্থাৎ এই যে ঘোড়াটা, এই ঘোড়াটা 1 মিনিটে কতটুকু যায়, 1 মিনিটে যায় 66 মিটার, অর্থাৎ 1/2, অর্থাৎ এটা মানে কিন্তু 1.5 মিনিট। তাহলে 1.5 মিনিটে যায় 66 ইন্টু 1.5, অর্থাৎ 1/2, এটা করলে আমরা পেয়ে যাব 99 মিটার। এখন এই যে 1.5 মিনিটে যতটুকু দূরত্ব যায় অর্থাৎ 99 মিটার যায়, এইটুকুই কিন্তু সে পুরাটা বৃত্তাকার মাঠ ঘুরছে। তাহলে কোনো একটি ঘোড়া যখন পুরা মাঠটা ঘুরবে, দ্যাট মিনস সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি কি বলতে পারি না এই যে 1.5 মিনিটে যে 99 মিটার গেছে এইটাই তার পরিধি। তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে 2πr সমান 99 মিটার। আমার কি লাগবে, ব্যাস লাগবে। দ্যাট মিনস ব্যাস মানে কি 2r না, সো আমি 2r রেখে দেব। 2r সমান 99 ভাগ পাই, এবং এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু ব্যাসের মানটা বের করে ফেলতে পারবে। এবং ক্যালকুলেশন আমি যে মানটা পেয়েছি 31.51 মিটার প্রায়, এটি কিন্তু হবে আমাদের একটি বৃত্তাকার মাঠের ব্যাস। আমাদের পরবর্তী ম্যাথে আমাদের বলতেছে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের একটি বৃত্তের পরিধি দেওয়া আছে, অর্থাৎ বৃত্তের যে দৈর্ঘ্যটা সেটা আমাকে দেওয়া আছে 220 মিটার, এবং এই বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র আমাকে দেওয়া আছে। সো এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। আমরা প্রথমে যে কাজটি করব, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে আমি এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরেছি কত, এ মিটার, এবং বৃত্তের যে ব্যাসার্ধ সেটা আমরা ধরেছি কত, আর মিটার। এখন আমাকে যেটা দৈর্ঘ্যটা দেওয়া হচ্ছে সেটা থেকে পরিধি দেওয়া হচ্ছে 220 মিটার। আমরা কিন্তু জানি বৃত্তের পরিধি সমান 2πr, অর্থাৎ এই 2π এর মানটা কত হবে আমাদের 220 মিটার হবে। এখান থেকে আমি 2r এই অংশটুকু একটু মানটা বের করে নিব। 2r এর মানটা কত হবে আমাদের 220 ভাগ পাই, অর্থাৎ তুমি পেয়ে যাবা 70.02 মিটার।
এটা আমি কি পাইলাম 2r, 2r মানে কি বৃত্তের ব্যাস। সো এখন বৃত্তের ব্যাস মানে কি পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু তুমি কত পাইছো, পুরো অংশটুকু তুমি পাইছো 70.02। এখন এই যে অংশটুকু তুমি পাইছো সেইটা আবার কি, এই অংশটুকু কি এই যে বর্গক্ষেত্রের কর্ণ না। সো আমরা কিন্তু জানি কোনো একটি বর্গক্ষেত্রের কর্ণ সেটা কি √2a। এখন বর্গক্ষেত্রের কর্ণ তুমি কত পাইছো 70.02, তাহলে তুমি কি লিখতে পারবে না, অতএব √2a সমান 70.02। সো আমার দরকার কি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য মানে কি a এর মান। সো a সমান কত হবে 70.02 ভাগ √2। অর্থাৎ তুমি পেয়ে যাবা 49.51 মিটার প্রায়, এবং এইটাই কিন্তু হবে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এ পর্যায়ে আমাদের বলতেছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কিন্তু আমাকে বের করতে বলতেছে। আমরা প্রথমেই যে কাজটি করব, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কিন্তু আমি বৃত্তের ক্ষেত্রফল লিখে ফেলতে পারবো কত, বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। এখন আমাদের যেটা দরকার, আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি, আমাদের এখন দরকার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটি হিন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে বৃত্তের পরিধি। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কি হবে, পরিধি হবে আমাদের 2πr। আর এই যে 2πr সেটা আবার কি হবে, এটা হবে আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। সো আমি তো বলতেই পারি এই 2πr অর্থাৎ বৃত্তের পরিধি সমান সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি জানো, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a, এবং এই 3a সমান তাহলে আমাদের কত হবে 2πr। তাহলে a সমান কত আমাদের 2πr ভাগ 3। এখন আমি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যখন বের করে ফেলছি তখন কিন্তু আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত হবে, আমরা কিন্তু প্রথম লেকচার অর্থাৎ পরিমিতির প্রথম লেকচারে পড়ে এসেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4a², অথবা এখন মানটি বসিয়ে দেব √3/4। a মানে কত, a মানে এখানে আমাদের 2πr ভাগ 3²। আমরা বৃত্তের ক্ষেত্রফল ভাগ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা করি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত হবে, বৃত্তের ক্ষেত্রফল তুমি কত পাইছো πr², এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পেয়েছো πr² ভাগ 3√3। দেখো তাহলে আমাদের যেটা থাকতেছে 3√3টা কিন্তু এখন উপরে চলে যাবে, তাহলে 3√3 ভাগ এখানে থাকছে কত শুধু পাই। তাহলে আমি বলতে পারবো না, অতএব বৃত্তের ক্ষেত্রফল ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান 3√3:π। এইটাই কিন্তু হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য সম্পর্কে জানব। আমাদের ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও এ একটি ব্যাসার্ধ, এবং আমরা কিন্তু ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা চিহ্নিত করে থাকি। এখানে এ বি আমাদের একটি বৃত্তচাপ, এবং এই যে এ বি বৃত্তচাপ, এই বৃত্তচাপ কিন্তু কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। দুইটি ব্যাসার্ধ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে কিন্তু আমরা কেন্দ্রস্থ কোণ বলে থাকি। আমাদের এ বি বৃত্তাংশের দৈর্ঘ্য অর্থাৎ এস, এই মানটির দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। এখানে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা আমাকে সাহায্য করবে, এই লাইনটি তোমাকে মনে রাখতে হবে। বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক, অর্থাৎ বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা বৃত্তচাপের সমানুপাতিক। এইটা কিন্তু খুবই কমন সেন্স। কেন ভাইয়া, দেখো বৃত্তের কোনো চাপ, এখানে আমার এ বি একটি চাপ, সেই চাপের দৈর্ঘ্য কত এস, ওকে ফাইন। এই চাপ দ্বারা কতটুকু কোণ উৎপন্ন হয়েছে, থিটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না?
তাহলে কি আমি কি বলতে পারি এখানে এস ইজ প্রপোর্শনাল টু থিটা, অর্থাৎ চাপ যদি বাড়ে কেন্দ্র উৎপন্ন কোণ অর্থাৎ এই থিটার মান বাড়বে। কিভাবে বাড়বে দেখো, এখানে আমাদের চাপ এ থেকে বি পর্যন্ত মানে এতটুকু আমাদের চাপ, এটাকে তুমি চাপটা বাড়িয়ে এ থেকে আমি যদি সিতে নিতাম, যদি আমি এখানে নিতাম, তাহলে আমার কেন্দ্র উৎপন্ন কোণ কি হইতো, আমার কি কেন্দ্র উৎপন্ন কোণ কি বেড়ে যেত না? তাহলে আমি কিন্তু এই কথাটা খুবই কমন সেন্সলি বুঝতে পারি যে চাপ যদি বাড়ে তাহলে আমার কেন্দ্রের উৎপন্ন কোণ সে কোণের মান কিন্তু বেড়ে যাবে। আবার চাপ যদি তুমি কমায় দাও, চাপ যদি তুমি এখন কমায় দাও, ধরো আগে এই পর্যন্ত তুমি এখন এই পর্যন্ত আসছো, এই ডি বিন্দু পর্যন্ত আসছো, সো এখন কিন্তু তুমি দেখো এই যে কেন্দ্র উৎপন্ন কোণ এইটা কিন্তু এখন আমার কমে গেছে। সো আমি বলতে পারি আমাদের যে চাপ থাকবে সেই চাপ সমানুপাতিক কি থিটা, অর্থাৎ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে কি থিটার সমানুপাতিক। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এস সমান সমান কে থিটা, এবং এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে ঠিক এরপরে লাইনটা একটু তোমাকে বুঝতে হবে, এই এস এস কতটুকু ছিল আমার এ থেকে বি পর্যন্ত, সেটা কি ছিল এস। এখন আমি যে কাজটা করব আমি চাপই নিব, বাট একটা স্পেশাল চাপ আমি নিব। সেই চাপটা কি, এ থেকে আমি শুরু করব, এ থেকে আমি শুরু করব, শুরু করে এসে আমি এখানে এসে থামবো। তার মানে দেখো তো আমি যে চাপটা নিচ্ছি, কতটুকু চাপ নিচ্ছি, বৃত্তের পরিধি সমান চাপ নিচ্ছি না? তাহলে এস এই যে পরবর্তীতে আমি যে চাপটা নিলাম সেটা হচ্ছে বৃত্তের পরিধি সমান চাপ, অর্থাৎ 2πr। আমার ওই এস আগে এ বি সেটা ছিল এস দ্বারা জাস্ট ডিনোট করছিলাম, এখন কিন্তু এই এস এর মানটা কি হয়ে গেছে 2πr হয়ে গেছে, যেহেতু আমি এ থেকে শুরু করে আবার এ পর্যন্তই আমি চাপটা নিয়েছি। এখন এখানে যখন আমি এ বি ছিল তখন উৎপন্ন কোণ কত ছিল, থিটা ছিল। এখন যদি পুরাটা ঘুরো মানে এ থেকে শুরু করে আবার এ থেকে ঘুরে আসে তখন কোণ কি হবে, তখন কিন্তু দেখো কোণটাও কিভাবে ঘুরবে না, এভাবে কোণটাও ঘুরবে, কোণটাও এভাবে ঘুরবে। তার মানে এখানে কেন্দ্রে যখন চাপটা 2πr হয়ে যাবে তখন কেন্দ্রে উৎপন্ন কোণ হবে 360 ডিগ্রি। তাহলে এখানে তুমি লিখতে পারবে 2πr উৎপন্ন 360 ডিগ্রি। এখানে তুমি লিখতে পারবে 2πr সমান কে ইন্টু 360 ডিগ্রি। কে কিছুই না ভাগ, সমানুপাতিক চিহ্ন দিয়ে আমি কেটা লিখছি। এখন তুমি সমীকরণ 1 এবং 2 ভাগ করে দাও, ভাগ করলে যেটা পাবা দেখো এস ভাগ 2πr সমান কে এবং কে কাটা চলে যাবে, থাকবে কি থিটা ভাগ 360 ডিগ্রি। আমার দরকার কি এস এর মান দরকার আমার, সো এস সমান আমরা যেটা লিখতে পারবো থিটা ইন্টু 2πr ভাগ 360 ডিগ্রি। এবং আমি যেটা পাচ্ছি 2 এবং এটা যদি কাটা চলে যায় তাহলে এখানে থাকবে 180 ডিগ্রি, থাকতেছে পাই। এখন তাহলে কি থাকতেছে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। এবং তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, কোনো একটা বৃত্তচাপের বা বৃত্তাংশের দৈর্ঘ্য হবে কত, পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। তাহলে কিন্তু তুমি খুব সহজে এই সূত্রের সাহায্যে মানটি বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু বের করে ফেলতে পারবে। এটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এতটুকু যদি কেউ যদি মনে রাখতে নাও চাও, তোমার কিন্তু এই সূত্রটি অবশ্যই 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 তোমাকে মনে রাখতে হবে। এখন আমরা বৃত্ত কলার ক্ষেত্রফল বের করব। আমাদের এই অংশে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল সম্পর্কে জানব। অর্থাৎ আমাদের ও কেন্দ্র বিশিষ্ট কোনো একটি বৃত্তে এ ও বি একটি বৃত্তকলা, বা তোমরা কিন্তু একটা পিৎজার স্লাইসের মতো দেখতে পাচ্ছ, অর্থাৎ এই টাইপের সাথে কিন্তু তুমি পিৎজার স্লাইসের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবে। এ ও বি এই যে পিৎজার স্লাইস বা বৃত্তকলা, এই বৃত্তের ক্ষেত্রফল বের করা এখন আমরা শিখব। বৃত্তকলা কাকে বলে? একটি চাপ এবং চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ। আমাদের এখানে এ বি একটি চাপ যার দৈর্ঘ্য আমাদের এস, এবং এ বি চাপের প্রান্তবিন্দু যথাক্রমে এ এবং বি। সো তুমি এখানে কিন্তু ইচ্ছা করলে অনেক ব্যাসার্ধ আঁকতে পারবা, বাট যে ব্যাসার্ধ আমি এই যে দুইটা প্রান্তবিন্দু অর্থাৎ ও এ এবং ও বি আঁকছি, এটাকে আমরা কি বলবো, চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ। তাহলে তোমাকে তিনটা জিনিস, একটা হচ্ছে গিয়ে চাপ অর্থাৎ এ বি, এবং সংশ্লিষ্ট চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট দুইটা ব্যাসার্ধ অর্থাৎ ও এ এবং ও বি, এদের দ্বারা যে ক্ষেত্রটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, বৃত্তকলা বলবো। এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে যে হিন্টস আমাকে কাজে দিবে সেটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি। বৃত্তের কোনো চাপ এবং ওই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল একে অপরের সমানুপাতিক। এইটাও কিন্তু খুবই কমন সেন্স। দেখো এ বি যখন চাপ ছিল তখন ক্ষেত্রফল এইটা, তুমি চাপের পরিমাণ বাড়ায় দাও তখন কিন্তু ক্ষেত্রফল বেড়ে যাবে। এটাই তো খুবই কমন সেন্স না? সো এটা কিন্তু আমরা বলতেই পারি চাপ যত বাড়বে ক্ষেত্রফল ঠিক ততটুকুই বাড়বে। অর্থাৎ
আবার আমরা কিছুক্ষণ আগে কিন্তু শিখে আসছি চাপ এবং বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ একে অপরের সমানুপাতিক। সো দেখো এখানে তুমি দুটো জিনিস পাচ্ছ। প্রথমে তুমি যেটা শিখে আসছো বৃত্তের চাপ এবং কেন্দ্রে উৎপন্ন যে কেন্দ্রস্থ কোণ সেটা একে অপরের সমানুপাতিক। এখানে তুমি শিখতেছো চাপ এবং আমাদের যে ক্ষেত্রফল, চাপ দ্বারা যে ক্ষেত্রফল তৈরি হবে তাহলে সেটা একে অপরের সমানুপাতিক। তো দেখো এই দুইটা জায়গায় যে বিষয়টা কমন সেটা কিন্তু এই যে এস, তাই না, বা চাপের দৈর্ঘ্য। তাহলে তুমি কি তাহলে বলতে পারো না যে ভাইয়া তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ বা কেন্দ্রস্থ কোণ অর্থাৎ থিটা যদি বেশি হয় তাহলে ক্ষেত্রফল তত বেশি হবে? হ্যাঁ ভাই আমি বলতেই পারি। তাহলে কিন্তু আমি বলতে পারি কোণ এ ও বি ইজ প্রপোর্শনাল টু থিটা। এই কোণটা যদি আমাদের থিটা হয় তাহলে কোণ এ ও বি ইজ প্রপোর্শনাল টু কি হবে আমাদের থিটা। তাহলে কোণ এ ও বি এর ক্ষেত্রফল আমি কি লিখতে পারবো, তাহলে এখন কিন্তু আমরা বলতে পারি কোণ এ ও বি এর ক্ষেত্রফল ইজ প্রপোর্শনাল টু থিটা। আমাদের কোণ এ ও বি সমান যদি থিটা হয় তাহলে কিন্তু আমি বলতে পারি কোণ এ ও বি এর ক্ষেত্রফল ইজ প্রপোর্শনাল টু থিটা। অতএব কোণ এ ও বি এর ক্ষেত্রফল সমান কে ইন্টু থিটা। এখন আমরা যে কাজটি করব, ও হতে এখানে একটা ও এর ওপর একটা লম্ব আঁকবো ও ডি একটি লম্ব আঁকে। সো এখন যখন আমি এ আর ডি যখন আমি চাপ চিন্তা করব তখন কিন্তু আমার একটা বৃত্তকলা তৈরি হবে। তখন কোন বৃত্তকলা তৈরি হবে? এ ও ডি এই বৃত্তকলা কিন্তু তৈরি হবে আমাদের। সো এখন আমি কিন্তু আবার সিমিলার লেভেল লিখতে পারবো কোণ এ ও ডি এর ক্ষেত্রফল। এখন কিন্তু এই জায়গাতে কোণ যখন আমি এ ও ডি নিব, এই কোণ এ ও ডি এর ক্ষেত্রফল কিন্তু আমি জানি। এখন আমি যখন এ ও ডি নিব তখন কিন্তু কে তো লিখবো এবং এই ক্ষেত্রে থিটাটা কিন্তু আমি জানি। আমি কিন্তু যখন আঁকছি তখনই বলে দিছি ও এ এর ওপর ও ডি একটি লম্ব আঁকে। তো এখানে থিটা মানটা কত হবে আমাদের? 90 ডিগ্রি হবে। এখন এই যে দুইটি, এখানে যদি তুমি 1 নম্বর সমীকরণ দাও, এটাকে যদি তুমি 2 নম্বর সমীকরণ দাও, তুমি 1 আর 2 যদি ভাগ করে দাও, 1/2 করে দাও, তো তুমি যেটা পাবা কোণ এ ও বি এর ক্ষেত্রফল ভাগ কোণ এ ও ডি এর ক্ষেত্রফল সমান কে এবং কি কাটা চলে যাবে, থাকবে কি থিটা ভাগ 90 ডিগ্রি। এখন তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে গিয়ে কোণ এ ও বি এর ক্ষেত্রফল বের করা। অতএব তুমি কিন্তু লিখে ফেলতে পারবে, অতএব কোণ এ ও বি এর ক্ষেত্রফল সেটা কত হবে আমাদের? থিটা ভাগ 90 ডিগ্রি গুণন এইটা কিন্তু কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ কোণ এ ও ডি এর ক্ষেত্রফল। এখন আমরা যেটা করব থিটা ভাগ 90 ডিগ্রি গুণন এ ও ডি এর ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো তুমি যদি এটাকে একটু বর্ধিত করো ও এ কে পিছের দিকে এবং ও ডি কে একটু পিছের দিকে বর্ধিত করো, তুমি খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারতেছো এই যে বৃত্তটা টোটাল 4টা ভাগে ভাগ। এই এ ও ডি একটা ভাগ, এই অপর অংশটুকু একটা ভাগ, এই অংশটুকু একটা ভাগ, এই অংশটুকু একটা ভাগ, এই অংশটুকু একটা ভাগ। এই 4টা ভাগের ভিতর এ ও ডি কি একটা ভাগ না? তাহলে এই ক্ষেত্রফল কি হবে? পুরো বৃত্তের ক্ষেত্রফল 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। তো তুমি কিন্তু এর ক্ষেত্রফল পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কয়ার হয় তাহলে এ ও ডি ক্ষেত্রফল কি হবে? 4 ভাগের 1 ভাগ মানে 1/4। তো তুমি কিন্তু লিখে ফেলতে পারবে এখন পাই আর স্কয়ার থিটা ভাগ 360 ডিগ্রি। এবং তুমি যদি এত কিছু বুঝে নাও থাকো, এইটুকু অংশ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো একটি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার থিটা ভাগ 360 ডিগ্রি। আমরা কিন্তু এই রিলেটেড ম্যাথ এখন করে ফেলবো। আমাদের এই টাইপের সমস্ত অঙ্ক কিন্তু প্রায় একই ধরনের। আমাদের প্রথম যে একটি অঙ্ক বলতেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। সো তোমাকে ব্যাসার্ধ দেওয়া আছে, দ্যাট মিনস তোমাকে আর দেওয়া আছে 8 সেন্টিমিটার, তুমি প্রথমে লিখে ফেলবা। এরপরে বলছে এইটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করো। তো আমার থিটার মানটা কত হবে? থিটার মান কিন্তু হবে আমাদের 56 ডিগ্রি। আমাকে বৃত্তাংশের দৈর্ঘ্য বের করতে বলছে, বা আমাকে এখানে বৃত্তাংশের ক্ষেত্রফলও বের করতে বলতে পারতো। সো আমি দুইটাই বের করে দেখাই দেবো তোমাদের। অতএব বৃত্তাংশের দৈর্ঘ্যের সূত্র আমরা কি পড়ে আসছি একটু আগে? বৃত্তাংশের দৈর্ঘ্য সমান পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। তো তুমি জাস্ট মানটা বসাই দিবা। পায়ের মান কিন্তু তুমি জানো 3.1416, আর তোমাকে দেওয়া আছে 8, সেটা হবে 8। থিটা তোমাকে দেওয়া আছে 56 ডিগ্রি।
এবং তোমাকে 180 ডিগ্রি। সো তুমি হচ্ছে গিয়ে এখানে ডিগ্রির ভাইয়া ক্যালকুলেশন কীভাবে করবো, ডিগ্রির ক্যালকুলেটার কীভাবে দেবো, এটা নিয়ে তোমাকে খুব একটা টেনশন করতে হবে না। এই ডিগ্রি কাটা চলে যাবে আলটিমেটলি। সো হচ্ছে গিয়ে তোমার কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ক্যালকুলেটারে 3.14168 ইন্টু 56 লিখে দিবা, এখানে 180 লিখে দিবা, ভাগ করে দিবা, তাহলেই তোমার হয়ে যাবে। এবং যদি আমি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে গিয়ে 7.82 সেন্টিমিটার প্রায়। আমি কিন্তু দেখে বলে দিয়েছি, তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে নিবা। এরপরে আমরা বৃত্তাংশের ক্ষেত্রফলটাও আমরা বের করে ফেলতে পারবো। বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা সমান কি জানি, পাই আর স্কোয়ার থিটা ভাগ 360 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা জাস্ট মানটা বসাবো, 3.1416 গুণন 8 স্কোয়ার। এরপরে হচ্ছে কি আমাদের থিটা আমাকে দেওয়া হচ্ছে সেম থিটা 56 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি। এখানেও যদি আমি অ্যান্সারটা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 31.28। অবশ্যই কিন্তু এখানে আমাদের বর্গ সেন্টিমিটার লিখতে হবে এবং প্রায় লিখে দিতে পারো, যেহেতু আমাদের দশমিকের পর অনেকগুলো অ্যান্সার আসবে। সো তুমি কিন্তু জাস্ট দুইটা যেহেতু লিখছো, সো প্রায় লিখে দিবা। এবং এই টাইপের সকল অঙ্ক তুমি জাস্ট এই যে দুইটা সূত্রের সাথে মান বসাবা এবং ম্যাথগুলা করে ফেলবা। ম্যাথ দেখে আমাদের এই লেকচারটি শেষ করব। আমাদের এখানে একটি ক্ষেত্র দেওয়া আছে এবং এখানে আমাদের এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং এ ই ডি একটি অর্ধবৃত্ত আমাকে দিয়ে দিছে, যেখানে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 22 একক, সো 22 সেন্টিমিটার হতে পারে, 22 মিটার হতে পারে। তোমাকে যেটা বের করতে বলতেছে সেটা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতেছে। অর্থাৎ এই যে সম্পূর্ণ যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতেছে। এই অঙ্কগুলো টেকনিক হচ্ছে তোমাকে কি কি ক্ষেত্র দেওয়া আছে সেই ক্ষেত্রগুলোর মোট ক্ষেত্র প্রথমে এক একের ক্ষেত্রফল বের করে তারপরে মোট ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। সো আমার এখানে কি আছে, আমার এখানে আছে একটা বর্গক্ষেত্র এবং একটা অর্ধবৃত্ত। সো দেখো আমি প্রথমে যে কাজটি করব, এই যে বর্গক্ষেত্র আছে এইটার ক্ষেত্রফল কিন্তু আমরা বের করব। তো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দেখো আমরা জানি এখানে আমাদের বর্গক্ষেত্রে প্রতিটা বাহু দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে কি 22 মিটার বা 22 সেন্টিমিটার দেওয়া থাকতে পারে বা 22 একক নিয়ে তুমি চিন্তা করো। সো এই 22 একক যদি দেওয়া থাকে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু দৈর্ঘ্যের উপর স্কোয়ার। সো 22 কে কি করে দিবা, স্কোয়ার করে দিবা। এরপরে এইটুকুই সম্পূর্ণ ক্ষেত্র আসতেছে না, আমাদের কিন্তু এই অংশটুকু এই ক্ষেত্রফল কিন্তু আমাদের বাদ পড়ে। সো এই ক্ষেত্রফলটুকু তোমাকে নিতে হবে। এইটা কি ভাইয়া, এইটা কিন্তু আমাদের একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে কি, পুরা বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? সো হাফ ইন্টু পাই আর স্কোয়ার। এখন আর এর মানটা কত হবে, দেখো এইটা এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমার কি হবে দেখো তো, অর্ধবৃত্তের ব্যাস না, মানে বৃত্তের ব্যাস এটা হচ্ছে কি তোমার 22 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে ভাইয়া, ব্যাসার্ধ অবশ্যই হবে হচ্ছে আমাদের ব্যাসের অর্ধেক মানে কি 11। সো আমাদের 11 স্কোয়ার। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তোমার পুরো ক্ষেত্রফলটা চলে আসবে। এবং এখানে আমাদের যে ক্ষেত্রফলটা আসবে সেটা হচ্ছে গিয়ে 674.07 বর্গ একক। এখানে অবশ্যই বর্গ হবে, যেহেতু তুমি ক্ষেত্রফল বের করছো, সো বর্গ হবে। তো তুমি কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজে জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারবে। এবং এগুলো কিন্তু আইকিউ এর জন্য বা যখন সামনে ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিতে যাবে সেখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের 16.3 লেকচার এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।